হ্যালো স্টুডেন্টস, তোমাদের এই ছোট্ট চ্যানেল কম্পোজ স্টাডিতে তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশান ঠিকঠাক চলছে। স্নায়ুতন্ত্র খুব একটি ইম্পর্টেন্ট টপিক, নিউরাল সিস্টেম। ঠিক আছে, এখান থেকে তোমরা ধরে নাও একটা থেকে দুটো কোশ্চেন পেয়ে যেতে পারো। এখানে ব্রেইন রয়েছে, আমাদের ভার্টিব্রা কলাম, সুষুম্না শীর্ষক, এই সমস্ত কিছু এখানে রয়েছে। আমরা এখানে অতি গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। এই টপিকটি অনেকটা বড়, তাই 40টি প্রশ্ন এখানে রাখা হয়েছে। পরে যখন আমরা মিক্স কোশ্চেন করব তখন কিন্তু এখান থেকে আরও নতুন নতুন অনেক ধরনের কোশ্চেন আমরা করব। ঠিক আছে, তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের প্রশ্নে যাই। আচ্ছা, বলে রাখি, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমাদের টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক পেজে তোমরা জয়েন করতে পারো। এসবের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে। নয়তোবা তোমরা টেলিগ্রামে যাবে, টেলিগ্রাম গিয়ে এই পিডিএফটি যখন ডাউনলোড করবে সেই পিডিএফটির মধ্যেই কিন্তু সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা সেখান থেকে আমাদের এই গ্রুপগুলোতে জয়েন করতে পারবে খুব সহজেই। আশা করছি তোমরা সকলেই সেই গ্রুপগুলোতে জয়েন করবে। ঠিক আছে, চলো তাহলে এভাবে দেখতে পারবে তোমরা আমাদের লিঙ্কগুলো, আর ক্লিক হেয়ারে ক্লিক করলে কিন্তু জয়েন করতে পারবে। ঠিক আছে, আর তোমরা অবশ্যই কিন্তু টেলিগ্রাম গ্রুপে গিয়ে এই পিডিএফটিকে ডাউনলোড করবে, কারণ ক্লাস শেষে অবশ্যই তোমরা এই পুরো পিডিএফটি যতগুলো কোশ্চেন করানো হবে আজকে, সব কোশ্চেনগুলোই যাতে একবার চোখ বুলিয়ে নাও। তাহলে চলো দেখি আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে। 1 নম্বর প্রশ্ন বলেছে, নিউরনের যে অংশ থেকে অ্যাক্সন নির্গত হয়, অ্যাক্সন নির্গত হবে নিউরনের কোন অংশ থেকে? অপশান দেওয়া আছে অ্যাক্সিস সিলিন্ডার, অ্যাক্সন হিলক, ডেনড্রাইট, নাকি অ্যাক্সন টেলোডেন্ড্রিয়া। খুব ইজি একটা কোশ্চেন। নিউরনের ছবিটি যদি তোমাদের মাথায় থাকে তাহলে তোমরা খুব সহজেই এটার আনসার করতে পারবে। আমি তোমাদের খানিকক্ষণ করে সময় দেব, তোমরা সেই সময়ের মধ্যেই কিন্তু তোমাদের আনসার পিক করবে। আর হ্যাঁ, তোমরা যারা ভিডিও দেখছো তোমরা কিন্তু কমেন্টে জানাচ্ছ না যে তোমাদের ভিডিওগুলো কীরকম লাগছে এবং কতগুলো কোশ্চেনের মধ্যে, মানে 40টি কোশ্চেনের মধ্যে তোমাদের কতগুলো ঠিক হচ্ছে এটাও কিন্তু তোমরা জানাচ্ছ না। তোমরা অবশ্যই এতটুকু ফিডব্যাক কিন্তু কমেন্টে এসে জানাবেই। ঠিক আছে, আশা করছি এই ভিডিওটিতে তোমরা অবশ্যই কমেন্ট করবে। দেখি এই কোশ্চেনের আনসার কী হবে। এই কোশ্চেন আনসার হবে অপশান বি, অ্যাক্সন হিলক। নিউরনের যে অংশ থেকে অ্যাক্সন নির্গত হয় সেটি হলো অ্যাক্সন হিলক। চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো এখানে এক্সট্রা টপিক হিসেবে আমি নিউরনের একটি ছবি দিয়েছি। নিউরনের ছবিটিতে দেখো এই যে এই জায়গাটুকু, এটা হলো অ্যাক্সন হিলক। ঠিক আছে, আর এই অ্যাক্সন হিলক থেকে এই যে সরু তারের মতন অংশটি বেরিয়েছে এটা হলো অ্যাক্সন। ঠিক আছে, তাহলে অ্যাক্সন কোথা থেকে নির্গত হচ্ছে? অ্যাক্সন হিলক থেকে। বোঝা গেল? নেক্সট কোশ্চেন 2 নম্বর প্রশ্ন বলেছে, স্নায়ুকোষের যে অংশে নিজল দানা অনুপস্থিত। স্নায়ুকোষের কোন অংশে নিজল দানা অনুপস্থিত? নিজল দানা তোমাদের দেখিয়ে দিই আগের ছবিতে। দেখো এই যে সেল বডি রয়েছে, এই সেল বডির মধ্যে কিছু ছোট ছোট দানাদার অংশ থাকে, সেই অংশগুলোকে আমরা বলে থাকি নিজল দানা বা নিজল গ্র্যানিউল। তাহলে বলেছে যে স্নায়ুকোষের কোন অংশে নিজল দানা অনুপস্থিত, কোন অংশে নিজল দানা থাকবে না। অপশান দেওয়া আছে ডেনড্রাইট, অ্যাক্সন, কোষদেহে, নাকি সবকটিতে। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান বি, অ্যাক্সনে কিন্তু নিজল দানা বা নিজল গ্র্যানিউল থাকে না। এই নিজল দানা ডেনড্রাইট এবং কোষদেহে দুই জায়গায় উপস্থিত, কিন্তু অ্যাক্সনে অনুপস্থিত। নেক্সট কোশ্চেন দেখো, এই হলো নিজলস গ্র্যানিউল। ঠিক আছে, দানাদার কিছু অংশ, এগুলোকে নিজলস গ্র্যানিউল বলে থাকি। এগুলো সেল বডি, ঠিক আছে, কোষদেহে অথবা ডেনড্রাইটের মধ্যে পাওয়া যায় বা ডেনড্রনের মধ্যে পাওয়া যায়। অ্যাক্সন যেটা এখান থেকে বেরোবে সেই অ্যাক্সনে কিন্তু পাওয়া যাবে না। নেক্সট 3 নম্বর প্রশ্ন বলেছে, একটি কারক অঙ্গ হলো কান, পেশি, ত্বক, নাকি কোনোটি নয়? কারক অঙ্গ হলো কারক অঙ্গ বা ইফেক্টের অর্গান। নিচের কোনটি একটি কারক অঙ্গ? কান, পেশি, ত্বক, নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান বি, পেশি। পেশিকে আমরা কারক অঙ্গ অথবা ইফেক্টের অর্গান বলে থাকি। ঠিক আছে, নেক্সট দেখো, কারক অঙ্গ কাকে বলে? দেহের যে সমস্ত অঙ্গ, যেমন পেশি অথবা কোনো গ্রন্থি, উদ্দীপকের প্রভাবে উদ্দীপিত হয় এবং নির্দিষ্ট প্রতিক্রিয়া সৃষ্টি করে, তাদের কি বলে? ইফেক্টর বা কারক বলা হয়। তাহলে দেহের যেসব অঙ্গ রয়েছে, যেমন ধরো পেশি আমাদের রয়েছে মাসেলস, অথবা গ্রন্থি অর্গানগুলো যে রয়েছে, সেই অর্গানগুলো উদ্দীপকের প্রভাবে উদ্দীপিত হয়ে, ঠিক আছে, নির্দিষ্ট একটি প্রতিক্রিয়া সৃষ্টি করবে, তাদেরকেই আমরা কারক বা ইফেক্টর বলে থাকি। নেক্সট 4 নম্বর প্রশ্নে বলেছে, প্রাণীদেহের ভৌত সমন্বয়ক হলো। প্রাণীদেহের রাসায়নিক সমন্বয়ক কাকে বলি? আমরা হরমোনকে বলি। এখানে কিন্তু হরমোনেরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেনের সেট নিয়ে আলোচনা করা হয়েছে, তোমরা সেটি যদি না দেখো তোমরা অবশ্যই দেখবে। উদ্ভিদ হরমোন, প্রাণী হরমোন, দুই নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে এখানে বলেছে প্রাণীদেহের ভৌত সমন্বয়ক। আমরা হরমোনে পড়েছি রাসায়নিক সমন্বয়ক, আর এখানে ভৌত সমন্বয়ক হলো। অপশান দেওয়া আছে হরমোন, হৃৎপিণ্ড, স্নায়ুতন্ত্র, নাকি সংবহনতন্ত্র। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, স্নায়ুতন্ত্র।
তাহলে প্রাণীদেহের ভৌত সমন্বয়ক হলো স্নায়ুতন্ত্র, আর প্রাণীদেহের রাসায়নিক সমন্বয়ক হলো হরমোন। পরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন বলেছে একটি নিউরো ট্রান্সমিটার হলো। নিউরো ট্রান্সমিটার কোনটি নিচের? অপশন দেওয়া আছে গ্লাইকোজেন, গ্লুকোজ, লিপিড নাকি অ্যাসিটাইল কোলিন। তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অ্যাসিটাইল কোলিন। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, স্টার মার্ক দিয়ে রাখো, ঠিক আছে। নিউরো ট্রান্সমিটার হলো অ্যাসিটাইল কোলিন। তোমরা যদি এই কোশ্চেনটি তোমাদের এক্সামে আসে তাহলে কিন্তু এই অ্যাসিটাইল কোলিনই তোমাদের অপশন হিসেবে সেখানে দেওয়া থাকবে। নিউরো ট্রান্সমিটার হলো অ্যাসিটাইল কোলিন। নেক্সট দেখো এখানে বলেছে নিউরো ট্রান্সমিটার কী? স্নায়ু কোষে তথা নিউরন হতে নিঃসৃত এক ধরনের রাসায়নিক পদার্থ এক স্নায়ু কোষ থেকে আরেক স্নায়ু কোষে সংকেত পরিবহন করবে এবং সংকেত পরিবর্ধন এবং তার নিয়ন্ত্রণ করবে। একেই আমরা কি বলে থাকি? নিউরো ট্রান্সমিটার। এটি কি নিউরন থেকে নিঃসৃত এক ধরনের রাসায়নিক পদার্থ যা এক স্নায়ু কোষ থেকে আরেক স্নায়ু কোষের মধ্যে সংকেতকে পরিবহন মানে সংকেতকে নিয়ে যাবে, পরিবর্ধন করবে এবং সেটাকে নিয়ন্ত্রণ পর্যন্ত করবে। আমরা সেই সমস্ত রাসায়নিক পদার্থকে আমরা নিউরো ট্রান্সমিটার বলে থাকি। আর নিউরো ট্রান্সমিটার একটি এক্সাম্পল হলো অ্যাসিটাইল কোলিন। নেক্সট 6 নম্বর প্রশ্ন বলেছে শুধুমাত্র চেস্টীয় নার্ভটি হলো। অপশান দেওয়া আছে ভেগাস, অকিউলোমোটর, ফেসিয়াল নাকি ট্রাইজেমিনাল। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অকিউলোমোটর। অকিউলোমোটর একটি চেস্টীয় নার্ভ। দেখি এবারে চেস্টীয় নার্ভ কি। দেখো সংবেদী স্নায়ু এবং অন্তর্বাহী স্নায়ু, দুই ধরনের স্নায়ু, সংবেদী স্নায়ু, অন্তর্বাহী স্নায়ু অথবা চেস্টীয় স্নায়ু বা বহির্বাহী স্নায়ু। এবারে সংবেদীকে আমরা অ্যাফারেন্ট বলতে পারি আর চেস্টীয়কে আমরা ইফারেন্ট বলতে পারি। সংবেদীর থেকে মাথায় রাখবে অ্যাফারেন্ট মানে আসবে। এরা রিসেপ্টর বা গ্রাহক কোষ থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে উদ্দীপনা বহন করে নিয়ে যায়। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অথবা সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যে রয়েছে, সেই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে উদ্দীপনা নিয়ে আসবে অ্যাফারেন্ট, আর সিএনএস থেকে উদ্দীপনা পৌঁছে দেবে, ঠিক আছে। উদ্দীপনা পৌঁছে দেবে বা অনুভূতি বয়ে নিয়ে যাবে কে? ইফেক্টর। নিয়ে যাওয়া ইফেক্টর, এক্সিট ইফেক্টর, আর হলো নিয়ে আসবে হলো অ্যাফারেন্ট, ঠিক আছে। এইভাবে তোমরা মাথায় রাখতে পারো সংবেদী আর হলো চেস্টীয়। নেক্সট 7 নম্বর প্রশ্ন বলেছে স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক কী? খুব ইম্পর্ট্যান্ট, স্টার মার্ক দিয়ে রাখো, দুটো দিয়ে দিলাম আমি। স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক হলো, অপশান দেওয়া আছে নেফ্রন, নিউরন, অ্যাক্সন নাকি ডেনড্রন। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, নিউরন, ঠিক আছে। দেখো নেফ্রন আর নিউরনের মধ্যে পার্থক্য হতে পারে, এই নেফ্রন আর নিউরনের মধ্যে, কিন্তু এখানে আনসার কিন্তু হবে নিউরন, কারণ নেফ্রন আমাদের বৃক্কে পাওয়া যাবে আর নিউরন হলো স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক। পরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন বলেছে কোনটি সোয়ান কোষের সাথে সম্পর্কযুক্ত? সোয়ান কোষের সাথে সম্পর্কযুক্ত নিচের কোন অংশটি? অপশন দেওয়া আছে ডেনড্রাইট, অ্যাক্সন, কোষদেহ নাকি সাইন্যাপস। সোয়ান কোষের সাথে সম্পর্কযুক্ত কী হবে উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অ্যাক্সন, ঠিক আছে। অ্যাক্সনের সাথে সোয়ান কোষ যুক্ত থাকে। দেখো এটা যদি অ্যাক্সন হয়ে থাকে, অ্যাক্সন হিলক থেকে বেরোনো অ্যাক্সন, এখানে কিছু কোষ লাগানো থাকে, এই কোষগুলোকে আমরা সোয়ান সেল বা সোয়ান কোষ বলে থাকি, ঠিক আছে। নেক্সট 10 নম্বর প্রশ্ন বলেছে ভেগাস স্নায়ু হলো এক প্রকারের। ভেগাস স্নায়ু এক প্রকারের কি? চেস্টীয় স্নায়ু, মিশ্র স্নায়ু, সংজ্ঞাবহ না সুষুম্না স্নায়ু। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মিশ্র স্নায়ু। খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, ভেগাস স্নায়ু হলো একটি মিশ্র স্নায়ু, স্টার মার্ক দিয়ে রাখবে। নেক্সট মিশ্র স্নায়ু কাকে বলে? দেখো মিক্সড নার্ভ বা মিশ্র স্নায়ু, এরা একই সঙ্গে অন্তর্বাহী এবং বহির্বাহী হবে। প্রথমে আমরা পড়লাম অন্তর্বাহী অ্যাফারেন্ট, তারপরে বহির্বাহী ইফারেন্ট, আলাদা আলাদা ছিল, কিন্তু এই মিক্স স্নায়ু যে আছে বা মিশ্র স্নায়ু, এরা একই সঙ্গে অন্তর্বাহী হিসেবেও কাজ করবে, আবার এরা বহির্বাহী হিসেবেও কাজ করবে। অর্থাৎ উভয় মুখে এরা স্নায়ু অনুভূতি বয়ে নিয়ে যায়। এরা সেন্সারি এবং মোটর দুই স্নায়ুতন্ত্র দিয়ে গঠিত। সেন্সারি অর্থাৎ সেন্স করবে, ঠিক আছে, আর মোটর অর্থাৎ বার্তা প্রদান করবে, ঠিক আছে, অনুভূতি প্রদান করবে। এখানে দেখো অপশান দেওয়া আছে, এটা ইম্পর্ট্যান্ট, আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। দেখো সপ্তম করটি স্নায়ু এবং ফেসিয়াল নার্ভ, দশম করটি স্নায়ু বা ভেগাস নার্ভ হলো এই শ্রেণীর অন্তর্গত। এই লাস্ট লাইনটিকেও কিন্তু মনে রাখবে, সপ্তম করটি এভাবে আসতে পারে যে ফেসিয়াল নার্ভ কততম করটি, অথবা সপ্তম করটির নাম কি, তাহলে সপ্তম করটি ফেসিয়াল নার্ভ আর দশম করটি হলো ভেগাস নার্ভ। এই কোশ্চেনটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট যে দশম করটি স্নায়ুর নাম কি। দশম করটি স্নায়ু হলো ভেগাস নার্ভ, আর এই দুটোই হলো মিশ্র স্নায়ু, ঠিক আছে। নেক্সট দেখি 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন বলেছে সুস্বাদু খাবার খেলে লালাক্ষরণ হলো এক ধরনের। অপশান আছে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া, সহজাত প্রতিবর্ত ক্রিয়া, মস্তিষ্কের ক্রিয়া নাকি কোনোটি নয়।
সঠিক উত্তর হয়ে যাবে সহজাত প্রতিবর্ত ক্রিয়া। 12 নম্বর প্রশ্ন বলেছে ডেনড্রন থেকে নির্গত ক্ষুদ্র ক্ষুদ্র শাখা প্রশাখাগুলি হলো। ডেনড্রন থেকে নির্গত হয় যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র শাখা প্রশাখা, সেই শাখা প্রশাখাগুলিকে আমরা কি বলে থাকি? অপশান দেওয়া আছে ডেনড্রাইট, প্রান্তপুরুষ, মাইলিন সিথ, নাকি কোনোটি নয়। খুব ইজি কোশ্চেন, কিন্তু খুবই কমন কোশ্চেন। ঠিক আছে, আশা করছি তোমরা সকলেই সঠিক আনসার করতে পারবে। এটার আনসার হবে অপশান এ ডেনড্রাইট। ঠিক আছে, ডেনড্রন থেকে যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বা শাখা প্রশাখাগুলি নির্গত হয় তাদের আমরা ডেনড্রাইট বলে থাকি। 13 নম্বর প্রশ্ন বলেছে সেরিব্রাম মস্তিষ্কের কোন অংশের অন্তর্গত? সেরিব্রাম মস্তিষ্কের কোন অংশের অন্তর্গত? অপশান দেওয়া আছে অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক, নাকি রেখ মস্তিষ্ক। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান এ অগ্র মস্তিষ্ক। সেরিব্রাম আর সেরিবেলাম এই দুটোর মধ্যে কনফিউশন হতে পারে। সেরিব্রাম এটা হলো অগ্র মস্তিষ্ক, আর সেরিবেলাম এটি হলো পশ্চাৎ মস্তিষ্ক। ঠিক আছে, সেরিব্রাম অগ্র মস্তিষ্ক, সেরিবেলাম পশ্চাৎ মস্তিষ্কের অন্তর্গত। নেক্সট আচ্ছা দেখো, এখানে ছবিতেই দেওয়া আছে সুন্দর করে। এই জায়গাটুকু সম্পূর্ণটা হলো কি অগ্র মস্তিষ্ক, মাঝখানে রয়েছে মধ্য মস্তিষ্ক, আর এখানে রয়েছে পশ্চাৎ মস্তিষ্ক। ঠিক আছে, ছবিটি যদি ভালো মতো দেখো তাহলে দেখতে পারবে যে অগ্র মস্তিষ্কেই কিন্তু এখানে সেরিব্রাম বা এই যে সেরিব্রাল হেমিস্ফিয়ার যে রয়েছে এটি কিন্তু দেওয়া আছে। আর এই দেখো এখানে দেওয়া আছে সেরিবেলাম, এটি হলো পশ্চাৎ মস্তিষ্কের অন্তর্গত। ঠিক আছে, সেরিবেলাম। নেক্সট 14 নম্বর প্রশ্ন বলেছে মানবদেহের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? স্টার মার্ক দিয়ে রাখো যতগুলো দিতে পারো। ঠিক আছে, মানবদেহের সুষুম্না স্নায়ুর সংখ্যা অপশান দেওয়া আছে 10 জোড়া, 12 জোড়া, 31 জোড়া, নাকি 33 জোড়া। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান সি 31 জোড়া। মানবদেহের সুষুম্না স্নায়ুর সংখ্যা হলো 31 জোড়া। নেক্সট 15 নম্বর প্রশ্ন বলেছে অপটিক স্নায়ু হলো এক ধরনের। অপটিক স্নায়ু এক ধরনের কি স্নায়ু? চেষ্টীয় স্নায়ু, সংজ্ঞাবহ স্নায়ু, মিশ্র স্নায়ু, নাকি বহুর্মুখী স্নায়ু। অপটিক স্নায়ু আমরা চেষ্টীয় স্নায়ু কাকে বলে তাও জানি, সংজ্ঞাবহ কাকে বলে তাও জানি, এবং মিশ্র কাকে বলে তাও জানি। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান এ চেষ্টীয় স্নায়ু। ঠিক আছে, অপটিক স্নায়ু হলো এক ধরনের চেষ্টীয় স্নায়ু। নেক্সট 16 নম্বর প্রশ্ন। আচ্ছা দেখো, এখানে চোখের ছবি দেওয়া আছে। ঠিক আছে, পিডিএফটি ডাউনলোড করে কিন্তু চোখের কোনটাকে কি বলে সেই পয়েন্টগুলো তোমরা খুব ভালোভাবে দেখবে। ঠিক আছে, দেখো এবারে পরের প্রশ্ন বলেছে 16 নম্বর প্রশ্ন বলেছে রিলে কেন্দ্র বলা হয়। এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। রিলে কেন্দ্র বলা হয়। অপশান দেওয়া আছে থ্যালামাস, হাইপোথ্যালামাস, সেরিব্রাম, নাকি সেরিবেলামকে। রিলে কেন্দ্র কাকে বলা হয়? সঠিক উত্তর হলো অপশান এ থ্যালামাসকে। আর এই দেখো ব্রেনের মধ্যে থ্যালামাসের জায়গা কোনটা, এই জায়গাটাকে আমরা থ্যালামাস বলে থাকি, আর এই থ্যালামাসকেই আমরা রিলে কেন্দ্রও বলে থাকি। ঠিক আছে, নেক্সট 17 নম্বর প্রশ্ন বলেছে যে নিউরনের নিউক্লিয়াস কোথায় থাকে? নিউরনের মধ্যে নিউক্লিয়াস থাকবে, সেই নিউক্লিয়াস কোথায় থাকবে? অ্যাক্সনে, কোষদেহে, ডেনড্রনে, নাকি কোনোটিতে নয়। সঠিক উত্তর হবে কোষ দেহে। কোষ দেহে আমরা নিউক্লিয়াস দেখে থাকি। দেখো কোশ্চেনগুলো করো, শেষে আমি আর একবার নিউরনের ছবিটা দেখাবো, সেখানে কোন কোন কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করেছি সমস্ত কিছুই সেখানে আর একবার আমরা দেখব। ঠিক আছে, পরের প্রশ্ন 18 নম্বর প্রশ্ন বলেছে উদ্দীপক জীবদেহে যে প্রতিক্রিয়া সৃষ্টি করে। কোনো উদ্দীপক বা স্টিমুলেটর জীবদেহে যে প্রতিক্রিয়া সৃষ্টি করবে বা রিয়াকশন সৃষ্টি করবে তাকে আমরা কি বলবো? কারক, সংবেদন, সাড়া, নাকি গ্রাহক। সঠিক উত্তর হলো অপশান সি সাড়া। ঠিক আছে, তাহলে উদ্দীপক বা স্টিমুলেটর জীবদেহে যে রিয়াকশন বা প্রতিক্রিয়া সৃষ্টি করবে তাকে আমরা সাড়া বলে থাকি। 19 নম্বর প্রশ্ন বলেছে প্রতিবর্ত ক্রিয়ার নিয়ন্ত্রক হলো। প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন, এই প্রতিবর্ত ক্রিয়ার নিয়ন্ত্রণকে বা কে নিয়ন্ত্রণ করে এই প্রতিবর্ত ক্রিয়াকে? অপশান আছে মস্তিষ্ক, স্নায়ু গ্রন্থি, নিউরোগ্লিয়া, নাকি সুষুম্না কাণ্ড। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর হবে তোমাদের অপশান ডি সুষুম্না কাণ্ড। ঠিক আছে, প্রতিবর্ত ক্রিয়ার নিয়ন্ত্রক হলো সুষুম্না কাণ্ড। পরের প্রশ্ন 20 নম্বর প্রশ্ন বলেছে উদ্দীপকের প্রভাবে জীবদেহে সাড়া দেওয়ার ক্ষমতাকে বলা হয়। অপশান দেওয়া আছে কারক, সংবেদন, উত্তেজিতা, নাকি গ্রাহক। সঠিক উত্তর হবে অপশান সি উত্তেজিতা। ঠিক আছে, উদ্দীপকের প্রভাবে জীবদেহে সাড়া দেওয়ার যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাকে আমরা উত্তেজিতা বলে থাকি। পরের প্রশ্ন 21 নম্বর প্রশ্ন বলেছে একজনস্থিত সাইটোপ্লাজমকে বলা হয়। একজনে যে সাইটোপ্লাজম অবস্থিত সেই সাইটোপ্লাজমকে আমরা কি বলবো? এক্টোপ্লাজম, এন্ডোপ্লাজম, এক্সোপ্লাজম, নাকি নিউরোপ্লাজম। সঠিক উত্তর এবং খুব সহজেই তোমরা বের করতে পারবে সেটা হলো অপশান সি এক্সোপ্লাজম। দেখো একজনে উপস্থিত সাইটোপ্লাজমকে আমরা এক্সোপ্লাজম বলে থাকি। ঠিক আছে, পরের প্রশ্ন 22 নম্বর প্রশ্ন বলেছে নিচের কোনটি নিউরোগ্লিয়া কোষ?
অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া নাকি সবগুলি? ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? যদি এই কোশ্চেনটি আসে তাহলে কিন্তু এটিকে একটি টাফ কোশ্চেন হিসেবে ধরা হবে। নিচের কোনটি নিউরোগ্লিয়া কোষ? অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া নাকি সবগুলি? সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন ডি, সবগুলি। এই অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট এবং মাইক্রোগ্লিয়া এই সবগুলিকেই আমরা নিউরোগ্লিয়া সেল বলে থাকি, ঠিক আছে? দেখো নিউরোগ্লিয়া কোষ কাকে বলে? স্নায়ুতন্ত্রের অন্তর্গত উদ্দীপনা প্রেরণে অক্ষম যে কোষগুলি নিউরনকে ধারণ করে এবং নিউরনের প্রতিরক্ষায় সাহায্য করে। ইম্পর্টেন্ট, অক্ষম, ঠিক আছে? নিউরোগ্লিয়া কোষ স্নায়ুতন্ত্রের অন্তর্গত উদ্দীপনা প্রেরণে অক্ষম। এরা কী করবে? নিউরনকে ধারণ করবে আর হলো নিউরনের প্রতিরক্ষায় সাহায্য করবে। এই ধরনের কোষকে আমরা কি বলে থাকি? নিউরোগ্লিয়া কোষ। এখান থেকে কী ধরনের কোশ্চেন হতে পারে? হতে পারে যে নিউরোগ্লিয়া কোষ, ঠিক আছে, উদ্দীপনা প্রেরণে সক্ষম নাকি অক্ষম, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখি। 23 নম্বর প্রশ্ন বলেছে স্নায়ুতন্ত্রের প্রতিরক্ষায় সাহায্যকারী কোষ হলো। এটার আনসার তোমরা এখন সকলেই করতে পারবে। অপশন তবু বলে দিচ্ছি, নিউরন, নিউরোগ্লিয়া, হেপাটোসাইট, কোনোটি নয়। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন বি, নিউরোগ্লিয়া। এটি স্নায়ুতন্ত্রকে ধারণ করবে এবং নিউরনকে ধারণ করবে এবং নিউরনের প্রতিরক্ষায় সাহায্য করবে, ঠিক আছে? নেক্সট 24 নম্বর প্রশ্ন বলেছে যে কোষ মাইলিন সিট তৈরি করে। কোন কোষ মাইলিন সিট তৈরি করে? স্টার মার্ক। কোন কোষ মাইলিন সিট তৈরি করবে? অপশন দেওয়া আছে নিউরন, র্যানভিয়ারের পর্ব, অ্যাস্ট্রোসাইট নাকি সোয়ান কোষ? সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন ডি, সোয়ান কোষ। সোয়ান কোষ মাইলিন সিট বা মাইলিন পর্দা তৈরি করে, ঠিক আছে? নেক্সট দেখো এখানে বলেছে মাইলিন সিট বা আবরণী হলো একটি প্রতিরক্ষামূলক আবরণ যা স্নায়ু কোষের একজনকে ঘিরে থাকে। মাইলিন আবরণীর প্রধান কাজ হলো একজনের সুরক্ষা এবং অন্তরক হিসেবে কাজ করবে, ইনসুলেটর হিসেবে কাজ করবে, ঠিক আছে? তাহলে মাইলিন সিট এটি প্রতিরক্ষামূলক আবরণ যা একজনের সুরক্ষা এবং অন্তরক হিসেবে কাজ করে, ঠিক আছে? নেক্সট দেখি 25 নম্বর প্রশ্ন। আমরা 40টি প্রশ্ন নিয়ে এসেছি, তো আমাদের 25টি হয়ে গেছে আর 15টি রয়েছে। দেখো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরের আবরণকে বলা হয়, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরের আবরণকে আমরা কি বলি? প্লিউরা, পেরিকার্ডিয়াম, পেরিটোনিয়াম নাকি মেনিনজেস? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অথবা সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের বাইরের আবরণকে আমরা কি বলে থাকি? সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন ডি, মেনিনজেস, ঠিক আছে? নেক্সট কোশ্চেন। আচ্ছা এক্সট্রা টপিকে দেখো এখানে সমস্ত কিছু দেওয়া আছে, তোমরা এটাকে সুন্দরভাবে পিডিএফ ডাউনলোড করে কিন্তু জুম করে দেখে নিতে পারবে। নেক্সট দেখি কী আছে। 26 নম্বর প্রশ্ন বলেছে নিচের যেটি মেনিনজেসের অংশ নয়, নিচের কোনটি মেনিনজেসের অংশ নয়? অপশন দেওয়া আছে ডিউরামিটার, পিয়ামিটার, অ্যারাকনয়েড ম্যাটার নাকি গ্রে ম্যাটার? ইম্পর্টেন্ট কোশ্চেন, সঠিক উত্তর হয়ে যাবে তোমার অপশন ডি, গ্রে ম্যাটার কিন্তু মেনিনজেসের অংশ নয়। ডিউরামিটার, পিয়ামিটার, অ্যারাকনয়েড ম্যাটার এই তিনটি মিলে মেনিনজেস তৈরি হয়, গ্রে ম্যাটার মেনিনজেসের অংশ নয়। দেখো এখানে কিন্তু সমস্ত কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? খুঁজে খুঁজে বের করা হয়েছে ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো পরীক্ষায় তোমাদের আসতে পারে। তোমরা যারা যারা ভিডিওটি দেখছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কীরকম লাগছে, ঠিক আছে? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটিকে অবশ্যই লাইক করে যারা যারা তোমার বন্ধুবান্ধব বা ফ্যামিলির সদস্য যারা যারা এনএম জিএনএম 2024-এর জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবে, ঠিক আছে? তোমাদের কাছে শুধু এতটুকুই চাওয়া। নেক্সট দেখি 27 নম্বর প্রশ্ন বলেছে নিচের যেটি পশ্চাৎ মস্তিষ্কের অংশ নয়, ঠিক আছে? পশ্চাৎ মস্তিষ্কের অংশ নয় কোনটি? অপশন দেওয়া আছে পন্স, সেরিবেলাম, মেডুলা নাকি সেরিব্রাম? এই কোশ্চেনটি ধরো প্রথমে আলোচনা হয়েই গিয়েছে, ঠিক আছে? এখানে শুধু তোমাদের আনসারটাকে ফটাফট পিক করতে হবে। সঠিক উত্তর কী হবে? সেরিব্রাম। সেরিব্রাম অগ্র মস্তিষ্কের অংশ আর পন্স, সেরিবেলাম, মেডুলা এই তিনটি হলো পশ্চাৎ মস্তিষ্কের অংশ। নেক্সট দেখো এখানে পশ্চাৎ মস্তিষ্ক বা হাইন্ড ব্রেইন যাকে আমরা বলি, মস্তিষ্কের প্রধান তিনটি অংশের একটি যার অবস্থান মস্তিষ্কের নিম্নভাগের পশ্চাৎ দেশে থাকে। মেডালা বা মেডুলা অবলঙ্গাটা, পন্স এবং লঘু মস্তিষ্ক এই তিনটি প্রধান অংশ নিয়ে পশ্চাৎ মস্তিষ্ক গঠিত, ঠিক আছে? নেক্সট 28 নম্বর প্রশ্ন বলেছে কোনটি দুটি নিউরনের সংযোগস্থলের নাম নয়? দুটি নিউরনের সংযোগস্থলের নাম নয় কোনটি? অপশন দেওয়া আছে সাইন্যাপসিস, সাইন্যাপস, স্নায়ু সন্নিধি নাকি প্রান্ত সন্নিকর্ষ? সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন এ, সাইন্যাপসিস। সাইন্যাপসিস কিন্তু ক্রোমোজোমের সাথে সম্পর্কযুক্ত, নিউরনের সাথে নয়, ঠিক আছে? সাইন্যাপস, স্নায়ু সন্নিধি আর প্রান্ত সন্নিকর্ষ এই তিনটি নিউরনের সংযোগস্থলের নাম। সাইন্যাপসিস ক্রোমোজোমের সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে? নেক্সট দেখো বলেছে যে দুইটি হোমোলোগাস ক্রোমোজোমের জোড় বাঁধার প্রক্রিয়াকে আমরা সাইন্যাপসিস বলে থাকি। তাহলে ক্রোমোজোমের সাথে সম্পর্কযুক্ত হলো সাইন্যাপসিস। বোঝা গেল? মনে থাকবে,
ঠিক আছে, চলো 29 নম্বর প্রশ্ন দেখি। কোনটি গুরু মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়? গুরু মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হবে কোনটি? অপশান দেওয়া আছে স্মৃতি, হৃদস্পন্দন, অক্ষিপল্লবের সঞ্চালন নাকি দেহের ভারসাম্য। সঠিক উত্তর হবে অপশান এ স্মৃতি। ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার মার্ক দিয়ে রাখো যে গুরু মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হবে স্মৃতি। পরের প্রশ্ন 30 নম্বর প্রশ্ন বলছে মানুষের মস্তিষ্কে স্নায়ু কোষের সংখ্যা প্রায়। মানুষের মস্তিষ্কে স্নায়ু কোষের সংখ্যা কতগুলো রয়েছে আনুমানিক? অপশান দেওয়া আছে 100 কোটি, 200 কোটি, 500 কোটি নাকি 1000 কোটি। 100 কোটি, ঠিক আছে। মানুষের মস্তিষ্কে স্নায়ু কোষের সংখ্যা প্রায় 1000 কোটি, ঠিক আছে। সঠিক উত্তর হয়েছে তোমাদের 1000 কোটি। নেক্সট 31 নম্বর প্রশ্ন বলেছে কেন্দ্রীয় স্নায়ুতন্তুতে যা অনুপস্থিত। কেন্দ্রীয় স্নায়ুতন্তুতে নিচের কোনটি অনুপস্থিত? নিউরিলেমা, অ্যাক্সন, অক্ষতন্তু নাকি কোনোটিই নয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ নিউরিলেমা। নিউরিলেমা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে অনুপস্থিত, স্টার মার্ক। পরের প্রশ্ন 32 নম্বর প্রশ্ন দেখি। রেটিনার একটি কোষের উদাহরণ হলো। রেটিনায় কোন কোষ পাওয়া যায়? ঠিক আছে, নিচের কোন কোষটি রেটিনায় পাওয়া যাবে? অপশান দেওয়া আছে রড কোষ, হেপাটোসাইট, সোয়ান কোষ নাকি মাস্ট কোষ। সঠিক উত্তর হবে অপশান ডি রড কোষ, ঠিক আছে। রেটিনায় দুটি কোষ পাওয়া যাবে, একটা রড কোষ আর একটা হলো কোন কোষ। তাহলে রেটিনার একটি কোষের উদাহরণ এখানে হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর রড কোষ। পরের প্রশ্ন 33 নম্বর প্রশ্ন বলেছে রোডোপসিন থাকে। রোডোপসিন কোন কোষে থাকবে? কোন কোষে, রড কোষে, দেহ কোষে নাকি বাহক কোষে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি রড কোষে। রোডোপসিন থাকবে রড কোষে। রড রোডোপসিন থাকবে রড কোষে। বোঝা গেল। নেক্সট 34 নম্বর প্রশ্ন বলেছে চোখের স্বচ্ছ বহিরাবরণ অংশটি হলো। চোখের বাইরের যে স্বচ্ছ আবরণটি রয়েছে সেই আবরণটিকে আমরা কি বলে থাকি? অপশান দেওয়া আছে কর্নিয়া, স্ক্লেরা, কোরয়েড নাকি রেটিনা। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ কর্নিয়া, ঠিক আছে। কর্নিয়াই হলো চোখের স্বচ্ছ বহিরাবরণ, ঠিক আছে। চোখের যে বাইরে যে স্বচ্ছ আবরণটি দেখা যায় বাইরের থেকে সেই স্বচ্ছ আবরণকে আমরা কর্নিয়া বলে থাকি। নেক্সট দেখো এখানে কর্নিয়া দেওয়া আছে আর এই যে স্বচ্ছ আবরণটি রয়েছে সেই স্বচ্ছ আবরণটিকে আমরা কি বলে থাকি? কর্নিয়া বলে থাকি, ঠিক আছে। এই যে স্বচ্ছ আবরণটি এটিকে আমরা কর্নিয়া বলে থাকি। নেক্সট 35 নম্বর প্রশ্ন বলেছে পিত্তবিন্দু হলদে হয় যে রঞ্জকের জন্য। ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার মার্ক দিয়ে রাখবে, ঠিক আছে। পিত্তবিন্দু হলদে হয় যে রঞ্জকের জন্য। অপশান আছে রোডোপসিন, আয়োডোপসিন, জ্যান্থোফিল নাকি কোনোটিই নয়। ইম্পর্টেন্ট এবং সহজ কোশ্চেন। সঠিক উত্তর হয়ে যেত অপশান সি জ্যান্থোফিল। তাহলে পিত্তবিন্দু হলদে হয় যে রঞ্জকের জন্য সেটি হলো জ্যান্থোফিল নামক রঞ্জকের জন্য। নেক্সট 36 নম্বর প্রশ্ন অন্ধকারে দেখতে সাহায্য করে কোন কোষটি? অপশান দেওয়া আছে কোন কোষ, রড কোষ, ধারক কোষ নাকি বাহক কোষ। এটা একটা ট্রিক আছে, ঠিক আছে। অন্ধকারে দেখতে সাহায্য করে কোন কোষ? বাড়িতে যখন অন্ধকার হয় তখন তুমি কি চালিয়ে দাও? টিউবলাইট চালিয়ে দাও। আর টিউবলাইটকে অনেকে রড বলা হয়, ঠিক আছে, রড লাইট বলা হয়। তাহলে অন্ধকারে দেখতে সাহায্য করে কোন কোষ? এখানে এভাবে মনে রাখবে রড কোষ, ঠিক আছে। রডের মতন হয় টিউবলাইটগুলো, তাই আমরা সেটাকে রড লাইট বলে থাকি। আর অন্ধকারে আমাদের দেখতে সাহায্য করে রড লাইট, আর চোখের ক্ষেত্রেও অন্ধকারে দেখতে সাহায্য করে রড কোষ। পরের প্রশ্ন 37 নম্বর প্রশ্ন বলেছে মানুষের চোখের লেন্সের আকৃতি হয়। ইম্পর্ট্যান্ট, চোখের লেন্সের আকৃতি কী ধরনের হয়? অবতল, উত্তল, দ্বি উত্তল নাকি দ্বি অবতল। সঠিক উত্তর হবে অপশান সি দ্বি উত্তল। তাহলে মানুষের চোখের লেন্সের আকৃতি হয় দ্বি উত্তল বা বাই কনভেক্স। পরের প্রশ্ন 38 নম্বর প্রশ্ন বলেছে অশ্রুর মধ্যে পাওয়া যায় এমন একটি উৎসেচক হলো। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যদিও সব কোশ্চেনগুলোই কিন্তু ইম্পর্টেন্ট, তার মধ্যে থেকেও কিছু কিছু যেগুলো স্টার মার্ক দিয়ে রেখেছি সেই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। অশ্রুর মধ্যে পাওয়া যায় এমন একটি উৎসেচক হলো। অপশান দেওয়া আছে অ্যামাইলেজ, মল্টেজ, লাইসোজাইম নাকি সুক্রেজ। সঠিক উত্তর হবে অপশান সি লাইসোজাইম, ঠিক আছে। লাইসোজাইম অশ্রুর মধ্যে বা চোখের জলের মধ্যে পাওয়া একটি উৎসেচক। 39 নম্বর প্রশ্ন, আমরা কোশ্চেন শেষের দিকে এগিয়ে এসেছি। দেখো নিকটবদ্ধ দৃষ্টি বলা হয়, নিকটবদ্ধ দৃষ্টি বলা হয়। অপশান দেওয়া আছে প্রেসবায়োপিয়াকে, হাইপারমেট্রোপিয়াকে, মায়োপিয়াকে নাকি ক্যাটারাক্টকে। সঠিক উত্তর হবে অপশান সি মায়োপিয়াকে আমরা নিকটবদ্ধ দৃষ্টি বলে থাকি। মায়োপিয়া যাদের যাদের হয়ে থাকে, সাধারণত কম বয়স্কদের হয়ে থাকে, তারা কাছের জিনিস খুব সুন্দরভাবে দেখতে পারে, দূরেরটা দেখতে পারে না। ওদের দৃষ্টি কিন্তু কাছের মধ্যেই সীমাবদ্ধ, তাই বলা আছে নিকটবদ্ধ দৃষ্টি, নিকটেই আবদ্ধ দৃষ্টি, সেই রোগটিকে আমরা মায়োপিয়া বলে থাকি। তারপরে 40 নম্বর প্রশ্ন এবং আজকের আমাদের লাস্ট প্রশ্ন বলেছে রেটিনার পশ্চাতে ফোকাস সৃষ্টি হয় যে সমস্যায়।
রেটিনার পশ্চাতে। এটা যদি আমাদের অক্ষি গোলক হয়, এখান থেকে যদি আলো আসে, ঠিক আছে, এখানে যদি লেন্স থাকে, সেই আলো গিয়ে যুক্ত হবে রেটিনার বাইরে। এখানে রেটিনা থাকবে, ঠিক আছে, কোথায় রেটিনা থাকবে দেখিয়ে দিচ্ছি, এই জায়গাটায় থাকবে রেটিনা, ঠিক আছে। এই রেটিনার বাইরে এখানে ফোকাস তৈরি হবে, তাহলে কি দেখতে পারবে? দেখতে পারবে না। আর এই রোগটিকে আমরা কি বলে থাকি? অপশান দেওয়া আছে মায়োপিয়া, হাইপারোপিয়া, প্রেসবায়োপিয়া নাকি ক্যাটারাক্ট। সঠিক উত্তর হবে অপশন বি, হাইপারোপিয়া, ঠিক আছে। রেটিনার পশ্চাতে ফোকাস সৃষ্টি হয় যে সমস্যায়, সেই সমস্যাটিকে আমরা হাইপারোপিয়া বলে থাকি। নেক্সট দেখো, এখানে ছবি দেওয়া রয়েছে, এই হলো মায়োপিয়া আই। মায়োপিয়ার মধ্যে রেটিনায় পৌঁছতেই পারে না, রেটিনার আগেই এখানে ফোকাস তৈরি হবে। আর হাইপারমেট্রোপিয়াতে কী হবে? রেটিনার বাইরে ফোকাস তৈরি হবে। দুই ক্ষেত্রেই কিন্তু দেখতে অসুবিধা হয়। হাইপারমেট্রোপিয়া কী হবে? কাছের জিনিসটা দেখতে পারবে না ঠিকঠাক, দূরের জিনিসটা দেখতে পারবে। আর মায়োপিয়াতে দূরের জিনিসটা দেখতে পারবে না, কিন্তু কাছের জিনিসটা দেখতে পাবে। বোঝা গেল? ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই 40টি প্রশ্নই ছিল, ইম্পর্টেন্ট 40টি প্রশ্ন। স্নায়ুতন্ত্রের যতগুলো কোশ্চেন সম্ভব আমি 40টির মধ্যে এখানে ইনক্লুড করার চেষ্টা করেছি, কিছু এক্সট্রা টপিক হিসেবেও। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তোমরা তোমাদের ফিডব্যাক কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর এই হলো আমাদের সমস্ত গ্রুপের লিঙ্ক এখানে দেওয়া রয়েছে, তোমরা পিডিএফটি টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে এই ক্লিক হিয়ারে ক্লিক করলে তোমরা সহজেই আমাদের চ্যানেল এবং গ্রুপগুলোতে জয়েন করতে পারবে। সেগুলোকে অবশ্যই ফলো করবে এবং আশা করছি তোমরা সেগুলোকে ফলো করবে। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ তোমরা যারা কমপ্লিট ভিডিওটি দেখলে। আশা করছি তোমাদের জন্য ভিডিওগুলো হেল্পফুল হচ্ছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে তোমরা আমাদের জানাবে যে হ্যাঁ আমাদের জন্য হেল্পফুল হচ্ছে, তাই জন্য আমরা অন্যকেও সাজেস্ট করছি। ঠিক আছে, আর আজকে এই 40টি প্রশ্নের মধ্যে কতগুলো তোমার ঠিক হলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, নতুবা তোমরা হোয়াটসঅ্যাপেও জানাতে পারো। এছাড়াও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে এই ক্লাস দেখার পরেও, তোমরা সেই কোশ্চেন কমেন্টে দিতে পারো, অথবা কোশ্চেন নাম্বার দিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেও সেটা পোস্ট করতে পারো, সেটাকে আমরা সলভ করে দেবো। ঠিক আছে, তাহলে আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের আরেকটি ইম্পর্টেন্ট টপিকে। বাই।